গুড মর্নিং এভরিওয়ান, আমি সৌমি। আর আমার চ্যানেলের আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আজ বুধবার আর আজ নবমী। ঘড়িতে এখন বাজে এই ৮টা মতন। তো সকালের কাজ যেমন আমি রোজ করে থাকি, সেই সমস্ত কাজ কমপ্লিট করে স্নান সেরে আয়নার সামনে চলে এলাম। আর বোনের সাথে গল্প করতে করতে আমি আমার সকালের যে কি বলবো স্কিন কেয়ার রুটিনটা থাকে সেটা না কমপ্লিট করছিলাম। আর একটু তো শীত আসছে, এবার আমার না স্কিন কেয়ার তো একটু বেশি প্রয়োজন হয়, তো সেই জন্য একটু মন দিতে হবে আমার স্কিনের ওপর। যা খুশি কর, একবার ওনার সাথে কথা বলি। আমাকে ডাক্তার বলেছিল অনেক বছর আগে, আমার হাঁটুর ব্যথা পায়ের ব্যথা কেন, আমি তো ছোট ছিলাম একটু, তখন আমাকে রাই কাকু বলেছিলেন ওয়েট কমাও। সত্যি কথা বলতে তারপর থেকে আমার আর ব্যথা করেনি। না ভেজা ছিল না, তাই এগুলো পুজো স্পেশাল। তো বোনের সাথে না একজন ডায়েটিশিয়ানের ব্যাপারে কথা বলছিলাম। তো সেই সমস্ত কথাবার্তা কমপ্লিট করে আমি চলে এলাম রান্নাঘরে। আর রান্নাঘরে এসে একটু চা বসাবো। তারপরেই মনে পড়লো গতকাল রাত্রিবেলা থেকে না আমার আভেনটার অবস্থা ভীষণ শোচনীয়। তো আমি না সাথে সাথেই ফোন করেছিলাম আমার কি বলবো উষার কোম্পানিতে। তো তারপরে হয়েছে আর এক কাণ্ড, বলছি সেটা। তো এদিকে আমি কি বলবো এটাকে ইন্ডাকশনটার ওপরে চাটা বসিয়ে দিলাম। আর চাটা বসিয়ে দিয়ে না কন্ট্রোল করতে না পেরে চাটা একদম আজকে না একদম ঝপাং করে গেল পড়ে। একবার না একবার ছেড়ে দুবার চা পড়ে গিয়েছিল। তো যাই হোক সেখানটা পরিষ্কার পরিচ্ছন্ন করে সকলের জন্য 1 কাপ করে চা করলাম। বাবুইও এর মাঝে উঠে পড়েছিল। তো একেবারে 4 কাপ চা করে নিয়ে এখন একটু শান্তিতে বসে আমি চা খাবো। তো চা খাওয়া কমপ্লিট করার পর আমি কি ব্রেকফাস্ট করব ভাবছি। তো চুটকি বলল একটু দেরি হয়েছিল আজকে গল্প করছিলাম বলে। তারপর চুটকি জোর খিদে পেয়েছে, তো আমি বাবুইকে বললাম মামা তাহলে একটু যা আজকে বাইরের খাবার নিয়ে আয়। তো এই বলে ওকে খাবার আনতে পাঠিয়ে দিলাম। আর আমি না চলে এলাম বাবুইয়ের ঘরে বিছানাটা একটু গুছিয়ে দেবো বলে। আর একটু বললাম পুজোকালের দিনে বিছানাপত্র একটু আগোছালো হয়ে থাকলে তো ভালো লাগে না দেখতে। আর সত্যি কথা বলতে এই বছর তো সেরকম আমি কিছু গোছাতে পারিনি ঘরদোর, না ব্যস্ত ছিলাম নানান কাজে। তো যাই হোক যেটুকু পেরেছি আর যেটুকু পারবো সেটুকু তো করতেই হবে। এই যে তেমন দেখুন না চেয়ারের ওপরে জামা কাপড়গুলো বেশ কিছুদিন ধরে স্ট্যাক করা আছে। জামা কাপড় বলতে শাড়ি কাপড় এগুলো, ওগুলো না কাচাতে দেবো নাকি ঘরে নিজেই ইজি ইউজ করে কেচে নেবো সেটা বুঝতেই পারছি না। তো এই কাজগুলো একটা একটা করে করতে হবে আমাকে। তো এরপরে আমি বিছানা মানে বাবুইয়ের ঘরের বিছানাটা গুছিয়ে নিলাম। আর তারপরে বাবুই খাবার নিয়ে চলে এসেছিল। আমাদের এখানে যে মিষ্টির দোকান আছে, মেজদার দোকান, খুব সুন্দর কচুরি পাওয়া যায়। কিন্তু বাবুই না আর একটা দোকান আছে নাম করা আমাদের এখানকার, রানাঘাট সুইটস। তো রানাঘাট সুইটসের না আমরা বলি বরুণখার দোকান, নাম রানাঘাট সুইটস কিন্তু আমরা বলি বরুণখার দোকান। তো সেই বরুণখার দোকান থেকে বাবুই আজকে কচুরি নিয়ে এসেছিল। সত্যি কথা বলতে মেজদার দোকানের থেকে আমি আজকে প্রথম খেলাম এত বছরে, আমি প্রথম আজকে মেজদা মানে বরুণখার দোকানের মিষ্টি খুব ফেমাস, আমি খুবই খাই। কিছু কিছু মিষ্টি তো ওই দোকান ছাড়া আমি খাই না। তবে কচুরিটা এই ফার্স্ট টাইম খেলাম এবং যেটা খেতে কিন্তু ভীষণ সুন্দর লেগেছে। তো এরপর আমরা সবাই মিলে একসাথে খেতে বসে গেলাম। আর তমাল গেছে, সবাই বলা ভুল হলো, তমাল গেছে বাজারে, ও গেছে মাটন আনতে। আর ওই যে আজকে বললাম না নবমীতে মাটন না খেলে মা দুর্গা রাগ করবে, তো সেই জন্য তমাল গেছে বাজারে। তো আমরা আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট করলাম।
আর ছুটকি না কিছু বাসন যা পড়েছিল সব মেজে দিল। ও বাসন মাজতে ভালোবাসে। তো মানে ওর এই কাজটা নাকি খুব প্রিয়, ওকে যা যা সংসারের কাজ আছে ও বাসন মাজার কাজটা নাকি খুব প্রিয়। আমি বললাম খুবই ভালো কথা। তো ও সমস্ত বাসনপত্রগুলো গুছিয়ে মেজে দিল, মানে সকালের ব্রেকফাস্টের বাসনগুলো। তো ও বাসনগুলো মাজছিল বলে আজকে না আমি জামা কাপড়গুলো মেলতে ভুলে গিয়েছিলাম। তো আমি দৌড় লাগালাম দোতলায় ব্যালকনিতে। আকাশটা হালকা মেঘলা আছে, ছাদে মেললেও হতো, তবে আমি আর ছাদে না মেলে ব্যালকনিতে জামা কাপড়গুলো সব মেলবো বলে চলে এলাম। আর ওই যে দূরে, আমি জানি না আপনারা ঠিক দেখতে পাচ্ছেন কিনা, প্যান্ডেল হয়ে আছে। এই যে আমাদের এইখানটাতেই বাড়িতে দুর্গাপুজো, মানে বাড়ির কাছেই দুর্গাপুজোর প্যান্ডেল হয়। তো এরপর জামা কাপড়গুলো সব মেলে টেলে দিয়ে আমি সোজা চলে এলাম নিচে। নিচে এসে তমালকে খেতে দিয়ে দিয়েছিলাম, চাল ফাল ভেজানোও হয়ে গিয়েছিল। তো টুকটাক রান্নাঘরের কিছু কাজ কমপ্লিট করে, আর ওই যে বললাম তমাল মাটন নিয়ে এসেছিল, ভাবলাম এবার ওই মাটন ফাটনগুলো সব একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন করে ধুয়ে দিই। তো মাটনটা ধুয়ে পরিষ্কার করে আমি আলু দিয়ে করবো, তো সেই জন্য আলুটা প্রথমে ভাবলাম কেটে নিই। আর আজকে না রান্না বলতে একটু ডাল, মুগের ডাল বা মসুর ডাল করবো, আর হচ্ছে আজকে আমি একটুখানি ঢ্যাঁড়স আলু ভাজবো। মাটন হলে তো আর কিছু লাগে না, তাও এইটুকু তো করতেই হবে। তো আলুটা প্রথমে কেটে একটু লবণ আর হলুদ দিয়ে ভালো করে ভেজে নেবো। তো এরপর আমি আলুগুলো ভেজে তুলে নিয়েছিলাম, আর তারপর না পেঁয়াজের কুচিগুলো ভেজে ভালো করে তার মধ্যে আমি পরিষ্কার করে ধুয়ে রাখা মাটনটা দিয়ে দিলাম। একদম সিম্পল ওয়েতে করবো তো আলু দিয়ে, তো আমি সেই জন্য এইভাবেই করে থাকি। আর একদিকে ওই যে বললাম ঢ্যাঁড়স আলু ভাজবো, তো সেই জন্য কড়াই তেল গরম করে আমি ঢ্যাঁড়সটা দিয়ে দিলাম। এদিকে ঢ্যাঁড়সটা একটু ভাজা ভাজা হোক, তারপর একটু আলু আর পেঁয়াজ দিয়ে আবার একটু ভেজে তারপরে আমি ঢ্যাঁড়সটা মিশিয়ে দেবো। ঠিক আছে, সেটা পরের কথা। আর এরপর আমি যেটা করব, মাটনটা কষানো হয়ে গেছে যেহেতু, এর মধ্যে আমি একটুখানি আদা রসুনের পেস্ট দিয়ে দেবো। অনেকটা আদা রসুনের পেস্ট ছিল ফ্রিজে, সেটা দিলাম, আর একটুখানি যেটা আজকে বেটেছিলাম সেটাও দিয়ে দিলাম। আর এরপরে ওই যে বললাম না ঢ্যাঁড়সগুলো ভাজছিলাম, তো সেই ঢ্যাঁড়স ভাজার মধ্যে আমি একটুখানি লবণ আর হলুদ দিয়ে দেবো। আর এইদিকে মাংসটাও তো বেশ কষাতে কষাতে যেমন হওয়া উচিত সেরকম হয়ে এসেছে। আর আমি কিছুটা মশলা জলে ভিজিয়ে রেখেছিলাম, সেই মশলাটাও দেব। আর মাটন রান্না করতে তো একটু সময় লাগে, ধৈর্য নিয়ে একটু কষাতে হয়। তো ভালো করে মাটনটা আমি
মশলা টশলা দিয়ে কষাতে থাকবো। এর মধ্যে একটু টক দই দেবো, টমেটো দিতেও পারি নাও পারি, কারণ একটা টমেটো আছে, না দিলেই বেটার হয়। আর এরপরে ওই যে বললাম আলুটা ভাজবো, তো আলুটা একদিকে আমি ভেজে নিচ্ছিলাম। আর এর মধ্যে একটু হলুদ, একটু পেঁয়াজ, সব তো দিতে হবে অল্প অল্প করে, সেগুলো সব দিয়ে নিই। আর আলুটা একদম ছোট ছোট করে যেহেতু কেটেছি, নিমেষেই ভাজাটা হয়ে যাবে। আলুটা ভাজা হয়ে গিয়েছিল, তার মধ্যে আমি ঢ্যাঁড়সটা দিয়ে দিলাম, একটু নাড়াচাড়া করে নামিয়ে নেব। আর এদিকে না মাটনটাও মোটামুটি হয়ে এসেছে, তবে বাকি আছে এখনও অনেকটাই। একটু ভালো করে তেল না ছাড়লে তো মাংসটা জল ঢালা যায় না না। আর এরপরে ভাতটাও বসিয়ে দিয়েছিলাম, একদম টকবক করে ভাতটাও ফুটে উঠেছে। আর প্রেশার কুকারে দিলে মাটন আর বেশিক্ষণ তো লাগবে না। আর আমি তো দুটোর বেশি সিটি দিই না, 10 মিনিট রেখে দিই তারপর। তো এই দিকে রান্নাগুলো মোটামুটি সব হয়ে গিয়েছিল। আর আমি গ্যাস, ওভেন, কাউন্টার টপ সব ভালো করে পরিষ্কার করে নেবো এবার। আর দু একটা এক্সট্রা খাবার ফ্রিজে ছিল, ভাত ফাতও ছিল, সেগুলো একটু টুকটাক গরম করে নিই। সবটা আর ফেলে দেওয়া যায় না না। আর এই কদিন যা রান্না হচ্ছে পরপর, খাবার তো থেকেই যাবে, অত খাবার তো কেউ খায় না। তো এরপরে এই কাজগুলো করে নিয়ে আমি ঘরদোরটা একটু ভালো করে ঝাঁট দিয়ে নেব। তো রান্নাবান্না কাজকর্ম মোটামুটি এবেলার মতন কমপ্লিট। আমি নিজে একটু ফ্রেশ হব, দিয়ে সবাইকে বলবো চলে আয়, খাওয়া মানে ভাত ফাত বেড়ে খেতে শুরু করে দেবো। তো এই ছোট্ট ব্লগটা যদি আপনাদের ভালো লাগে প্লিজ পাশে থেকে যাবেন। তো আজকের মতন এখানেই শেষ করলাম। ভালো লাগলে ওই যে বললাম প্লিজ পাশে থেকে যাবেন। ভিডিওটা দেখার জন্য থ্যাংক ইউ সো মাচ। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টিল দেন টাটা।